Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. Today we are going to learn passage writing. Passage writing রাইটিং স্কিলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্যাসেজ রাইটিং এর ক্লাসে আমরা যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হলো প্যাসেজ এই শব্দটির অরিজিন অর্থাৎ উৎপত্তি কোথায়, প্যাসেজ রাইটিং কথাটির অর্থ কী, প্যাসেজ রাইটিং এর ডেফিনেশন, ডিফারেন্স বিটুইন প্যাসেজ এন্ড সামারি, প্রেসি এবং সামারির যে মৌলিক পার্থক্য রয়েছে সেটা কি। নাম্বার 5, ফিচার্স অফ গুড প্রেসিজ রাইটিং, একটা ভালো প্রেসি রাইটিং করতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। নাম্বার 6, হাউ মেক দ্য প্রেসিজ রাইটিং পারফেক্ট, আমরা যখন প্রেসি লিখব সেটা কিভাবে নিখুঁত করব, আরও বেশি করে নাম্বার পাবো, সে বিষয়েও আলোচনা করা হবে। নাম্বার 7, এই প্রেসি লিখতে গেলে ডুজ কি কি করা উচিত, ডোন্টস কি কি বর্জন করা উচিত, সেটাও আলোচনা করা হবে। অবশেষে আমরা একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। চলো আজকের ক্লাস শুরু করা যাক। অরিজিন, প্রেসিজ কামস ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড প্রেসিজ, তাহলে প্রেসি একটা ফ্রেঞ্চ শব্দ অর্থাৎ ফরাসি শব্দ প্রেসিজ থেকে নেওয়া হয়েছে। এই প্রেসিজ রাইটিং এর মিনিং কি? প্রেসিজ রাইটিং মিনস, প্যাসেজ রাইটিং এর অর্থ হলো এ ব্রিফ এন্ড ক্রিস্টাল স্টেটমেন্ট, আ ব্রিফ এন্ড ক্রিস্টাল স্টেটমেন্ট অফ অল ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ এ লঙ্গার প্যাসেজ। সো ইট ইজ দ্য মিনিয়েচার ফর্ম অফ দ্য প্যাসেজ। যখন আমরা এই মিনিংটা দেখলাম তখন যে কিওয়ার্ডস গুলো আছে সেগুলো দেখে নিই। আ ব্রিফ অর্থাৎ প্যাসেজ রাইটিং কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্তসার। ক্রিস্টাল স্টেটমেন্ট, পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা থাকবে ওই ব্রিফ আইডিয়ার মধ্যে। অল ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এবং তার মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টস, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরতে হবে। অফ এ লঙ্গার প্যাসেজ, একটা বড় প্যাসেজের। সো ইট ইজ দ্য মিনিয়েচার ফ্রম, মিনিয়েচার মিন কি? ক্ষুদ্র রূপ, ফ্রম অফ দ্য প্যাসেজ, ওই প্যাসেজের। ডেফিনেশন, প্যাসেজ রাইটিং is defined as a brief and condensed statement, brief and condensed statement in a summary from of all the essential ideas in a longer passage, অর্থাৎ একটা বড় প্যাসেজকে কনডেন্স করে, সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরার সংক্ষিপ্ত রূপই হলো কি? প্যাসেজ। এখানে আমরা একটা নতুন ওয়ার্ড পেলাম, সামারি। আমরা সামারি কথার অর্থ জানি সংক্ষিপ্ত স্যার, এটাও একটা রাইটিং স্কিলের বিষয়। তাহলে এই প্রেসিজ সঙ্গে সামারির কি মৌলিক পার্থক্য রয়েছে সেটা জেনে নেই। প্রেসিজ, প্রিসাইজ অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট, প্রেসির মধ্যে কি থাকবে? প্রিসাইজ থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত থাকবে, অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট এবং পরিষ্কার তথ্য থাকবে। হ্যাভিং এ টাইটেল, তাহলে এর মধ্যে অবশ্যই একটা কি দিতে হবে? টাইটেল দিতে হবে। আ ব্রিফ স্টেটমেন্ট দ্যাট কভার্স মেন পয়েন্টস, এখানে সমস্ত পয়েন্টগুলোকে উল্লেখ করা হবে, আর সামারিতে কি হবে? মেন পয়েন্ট উল্লেখ করা থাকবে, কিন্তু এখানে টাইটেলের কথা উল্লেখ নেই। নাম্বার 2, ইট ইজ 1/3 অফ দ্য অরিজিনাল ওয়ান, অর্থাৎ যে মূল প্যাসেজ ছিল তার 1/3 অংশ। ফোকাসিং এভরি আইডিয়া, এবং 1/3 অংশ হলে কি হবে? তার মধ্যে সমস্ত আইডিয়ার উপরেই কি করতে হবে? ফোকাস করতে হবে। ডিসকাস দ্য মেন পয়েন্ট, আর সামারিতে শুধু কি মেন পয়েন্টস আলোচনা করা হয়। নাম্বার 5, ফিচার্স অফ আ গুড প্যাসেজ, ভালো প্রেসির কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করছি। 1 নম্বর, হ্যাভিং এ টাইটেল, একটা প্রেসি লিখতে গেলে আমাদেরকে শিরোনাম দিতে হবে। এই শিরোনামটি কি হবে না, ওই প্যাসেজটি যে বিষয়ের উপর বক্তব্য পেশ করছে, যে বিষয়ের উপর আলোকপাত করছে বা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, সেটিকেই আমাদেরকে কি করতে হবে? টাইটেল বা শিরোনাম হিসাবে লিখতে হবে। এখন প্রশ্ন হলো, যদি বারবার পড়ার পর আমরা ওই বিষয়টি না জানতে পারি তখন কি করব? সেক্ষেত্রে একটু টিপস দিয়ে রাখি যে মূলত প্যাসেজটির প্রথমের দিকে না হয় শেষের দিকে এই মূল বক্তব্যটি লেখক প্রকাশ করে থাকে। তাই যখন আমরা টাইটেল দিতে পারবো না তখন বাক্যের প্রথম বা শেষের দিকে বারবার পড়ে মূল বক্তব্যটিকে বুঝে নিয়ে একটি টাইটেল দিয়ে দেব। নাম্বার 2, 1/3 অফ অরিজিনাল প্যাসেজ, মূল প্যাসেজের 1/3 অংশ হবে। এরকম কোনো নিয়ম নেই যে 1/3 অংশ হতেই হবে, +- 10 ওয়ার্ড হলেই হবে। কিন্তু আমরা যারা পিএসসি পরীক্ষা দেব তারা জেনে রাখবে যে ওই নির্দিষ্ট বক্স দেওয়া থাকবে,
আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে ওই নির্দিষ্ট বক্সেই আমাদেরকে প্রেসিজটি লিখতে হবে। নাম্বার 3, 4C। একটা ভালো প্রেসির মধ্যে 4C থাকবে। এই 4C কে নাম্বার A, ক্ল্যারিটি, অর্থাৎ লেখার মধ্যে স্বচ্ছতা থাকবে। B, কনসাইজনেস, সংক্ষিপ্ত হিসাবে থাকবে। নাম্বার C, কোহারেন্স, আমরা যে প্রত্যেকটি পয়েন্টকে উল্লেখ করব তার মধ্যে কোহারেন্স, মিল থাকবে। D, কারেক্টনেস, অর্থাৎ সঠিকতা থাকবে, কারেক্টনেস। নাম্বার 4, অবজেক্টিভিটি। আমাদের প্যাসেজ রাইটিং এর মধ্যে অবজেক্টিভিটি থাকবে, অর্থাৎ বস্তু কেন্দ্রিক হবে, ব্যক্তি কেন্দ্রিক হবে না। আমি আমার নিজস্ব মতামত ওর মধ্যে চাপিয়ে দেব না, প্যাসেজটিতে যা বলছে সেটাকেই তুলে ধরতে হবে। ইউজ অফ ইনডাইরেক্ট স্পিচ, আমরা ইনডাইরেক্ট স্পিচে এই প্রেসিজটাকে লিখব। নাম্বার 6, দ্য টেন্স। মূলত মূল প্যাসেজটি যে টেন্সে থাকবে সেই টেন্স রাখবো, অর্থাৎ দ্য টেন্স মাস্ট বি অ্যাকর্ডেন্স উইথ দ্য মেন প্যাসেজ। কিন্তু যদি হিস্ট্রি অথবা হিস্টোরিক্যাল ইনফরমেশন দেয় সেক্ষেত্রে আমরা প্রেসিজটিকে পাস্ট টেন্সে লিখব। নেক্সট পয়েন্ট, হাউ টু মেক প্রেসিজ রাইটিং পারফেক্ট। প্রেসিজ রাইটিংকে নিখুঁত করতে হলে আমাদেরকে এই 5টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ, স্টাডি দ্য টেক্সট কেয়ারফুলি। আমরা ওই টেক্সটটিকে অর্থাৎ প্যাসেজটিকে ভালো করে পড়ব। প্রশ্ন, ভালো করে কেন পড়ব? তার আগে জেনে নেই প্রেসিকোড লিখতে গেলে আমরা কি করি না, কিছু গুরুত্বপূর্ণ বাক্যকে ওখান থেকে তুলে নেই আর কিছু গুরুত্বপূর্ণ শব্দকে বেছে নেই, তারপরে সংক্ষিপ্ত আকারে লিখে দিই। না, এটা প্রেসির মূল উদ্দেশ্য নয়। প্রেসিকে লিখতে হবে নিজস্ব ভাষায়, সংক্ষিপ্তভাবে, পরিষ্কারভাবে, এবং একটি পয়েন্টের সঙ্গে আরেকটি পয়েন্টের যেমন কি থাকে, মিল থাকে। এই পয়েন্টের মিল রাখতে গেলে আমাদের মূল বক্তব্যটিকে বুঝতে হবে। স্টাডি দ্য টেক্সট কেয়ারফুলি, আমরা ভালো করে টেক্সটটি পড়ব। অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য মুড অ্যান্ড দ্য টোন অফ দ্য অথর, অর্থাৎ ওই প্যাসেজটির মধ্যে লেখক কি বলতে চাইছে সেটা ভালো করে বুঝতে হবে। তারপর আমরা কি করব, হাইলাইট দ্য মেন পয়েন্টস, যে মূল বিষয়গুলো তাতে হাইলাইট করব। অ্যান্ড, এবং ওই যে কিওয়ার্ড আছে ওই পয়েন্টের মধ্যে সেই কিওয়ার্ডটাকে আমরা অ্যানোটেশন করব, অর্থাৎ সিনোনিমাস ওয়ার্ড দেব। কারণ কি, তবেই তো আমরা ওটাকে আমাদের নিজের ভাষায় লিখতে পারবো। নাম্বার 2, টাইটেল। আগেই আলোচনা করেছি টাইটেল কিভাবে দিতে হবে। নাম্বার, স্ট্রাকচার ইউর প্রেসিজ ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ আমরা কি করব না, প্রেসিটাকে গঠন করব আমরা আমাদের নিজের ভাষায়। এবার প্রেসিটাকে গঠন করব কি না, প্রেসিটাকে যখন গঠন করব আমরা 3টে পার্ট রাখবো ওই প্রেসির মধ্যে। একটা ইন্ট্রো থাকবে, বডি থাকবে, কনক্লুশন থাকবে। এবার প্রশ্ন হলো, তাহলে কি 3টে প্যারাগ্রাফে লিখবো? না, একটি প্যারাগ্রাফে লিখলেই হবে। কিন্তু প্রেসিটি যদি বৃহৎ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্যারাগ্রাফে লিখতে পারি। আর আমরা যারা পিএসসি পরীক্ষায় বসতে চলেছি তারা তো জানি একটা নির্দিষ্ট বক্স দেওয়া থাকে, ওই বক্সের মধ্যেই লিখতে হয়। ইন্ট্রো, অর্থাৎ ইন্ট্রোডাকশানে কি দেব না, যে বিষয়টি আমরা টাইটেল দিয়েছি, টাইটেল যে বিষয়টি বলতে যাচ্ছে সেই বিষয়টিকেই আমরা ইন্ট্রোতে দেবো, ইন্ট্রোডাকশানে। এবার আমরা যদি খুঁজে না পাই কি লিখবো, তাহলে একটু টিপস দিয়ে রাখি। সাধারণত আমরা এই সব ভার্ব ইউজ করতে পারি, অ্যাসার্ট, ডিসকাস, ডিনাই, এবং এই ভার্ব দিয়ে আমরা একটা দ্যাট ক্লজ ব্যবহার করতে পারি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে দ্য অথর ডিনাইজ দ্যাট, অর্থাৎ যিনি লেখক এটা অস্বীকার করেছে। দ্য রাইটার আর্গুজ দ্যাট, বলে আমরা যে বিষয়টি সেই বিষয়টির উপরে আলোকপাত করেছে সেই বিষয়টিকে দ্যাট ক্লজের পর দিয়ে দেব। নেক্সট, বডি। বডিতে কি করব না, লেখক তার এই ইন্ট্রোতে যেটা বলেছে অর্থাৎ মূল বক্তব্যটিকে পক্ষে বা বিপক্ষে বলার জন্য কিছু বাক্য তুলে ধরেছে বা মেন পয়েন্টসগুলোকে তুলে ধরেছে, সেই মেন পয়েন্টসগুলোকে আমরা বডিতে লিখব। এবং এই যে মেন পয়েন্টসগুলো লিখবো তার মধ্যে কোহারেন্স থাকবে, অর্থাৎ একটির সঙ্গে আরেকটি সাযুজ্য রাখবে। সেই জন্য আমরা এই বাক্যের মধ্যে যখন বডি পার্টে বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড দিতে পারি, বিকজ, ফর দিস, সো দ্যাট, এইসব দিতে পারি। কনক্লুশন, একটি প্যাসেজের মধ্য দিয়ে রাইটার তার পাঠকদেরকে কিছু বোঝাতে চায়, সেটাই তার উদ্দেশ্য, এবং কনক্লুশনের মধ্যে আমরা সেই পোর্শনটিকে লিখব। নাম্বার 4, রিভাইজ অ্যান্ড প্রুফ রিডিং টু মেনটেন 4C।
এটা করার পর আমরা একটা রিভাইজ করব এবং প্রুভ করে নেব, মানে ফাইনাল ড্রাফট করে নেব। এবং ওর মধ্যে আমাদের কি করব, 4C মেনটেন করব। এই 4C কি আগেই আলোচনা করেছি, মেক ইট অবজেক্টিভিটি। এর মধ্যে কি থাকবে, অবজেক্টিভিটি থাকবে। অবজেক্টিভিটি থাকার জন্য আমাদের কি কি করতে হবে, 1 নম্বর, আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ইউজ করব না। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ইউজ করব না। তাহলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে যদি একটা প্যাসেজ লেখা থাকে যেমন আই, উই, সেক্ষেত্রে কি করব, দ্য ন্যারেটর। যেমন আই থাকলে দ্য ন্যারেটর, দ্য রাইটার, দ্য অথার। যদি উই থাকি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য রিডার। ক্লিয়ার? তাহলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে ইউজ করব না, কি পারসন ইউজ করব, থার্ড পারসন। নাম্বার 2, ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করব। নাম্বার 3, নিজস্ব মতামত ব্যক্ত করব না। ডোন্ট পুট ওন ওপিনিয়ন, ডোন্ট মেক কোয়েশ্চেন। আমরা ওই প্রেসের মধ্যে কোনো প্রশ্ন করব না। নেক্সট, ডুজ অ্যান্ড ডোন্টস, অর্থাৎ একটা ভালো প্রেসে লিখতে গেলে আমাদের কি কি লেখা উচিত এবং কি কি বর্জন করা উচিত সেটা একবার দেখে নিই। ডোন্ট কপি পেস্ট, মানে আমরা কপি পেস্ট করব না। অর্থাৎ মূল প্যাসেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও কিছু গুরুত্বপূর্ণ বাক্যকে বেছে নিয়ে আমরা পেশি আকারে লিখে দেব না। তাহলে আমরা কি করব, রাইট প্রিসাইজলি ইন ইওর ওন ওয়ার্ডস, আমরা আমাদের নিজের ভাষায় সংক্ষিপ্তভাবে লিখব। নাম্বার 2, ডোন্ট ইউজ সুপারফ্লুয়াস এক্সপ্রেশন, আমরা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন ব্যবহার করব না। সুপারফ্লুয়াস এক্সপ্রেশন কি, এটা আমি যখন ট্রান্সলেশন শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম, আমার চ্যানেলে যাও এবং প্রিভিয়াস ভিডিও দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। ইউজ সুপারফ্লুয়াস এক্সপ্রেশন, অর্থাৎ সুপারফ্লুয়াস এক্সপ্রেশন ব্যবহার করব না। ডোন্ট কম্পারিজন, কম্পারিজন করব না। এক্সাম্পল, এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেব না। অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ দেব না। অর কন্ট্রাকশন, অথবা কন্ট্রাকশন রূপ দেব না। কি করব, কনডেন্স দ্য অল ইম্পর্টেন্ট পয়েন্ট, সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে কনডেন্স করব, ঘনীভূত করব। প্রেজেন্ট স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এবং স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেবো হুইচ দ্য প্যাসেজ প্রোভাইড, মানে প্যাসেজে যে ডেটা রয়েছে সেটাকেই তুলে ধরব। নাম্বার 3, প্রেজেন্ট এ কালেকশন অফ ডিসকন্টিনিউড ফ্যাক্টস, অর্থাৎ ডোন্ট প্রেজেন্ট আ কালেকশন অফ ডিসকন্টিনিউড ফ্যাক্টস। আমরা যখন বডি পোর্শনটাকে লিখব তখন কিছু আমাদের ফ্যাক্টসকে তুলে ধরতে হবে, সেটা যেমন না ডিসকন্টিনিউড হয়। কি হবে, মাস্ট বি লজিক্যাল অ্যান্ড কানেক্টেড, সেটা যেমন লজিক্যাল হয় এবং কানেক্টেড, সাজানো গোছানো হয়। নাম্বার 4, সাবজেক্টিভিটি, ডোন্ট সাবজেক্টিভিটি, অর্থাৎ পেশি লেখার সময় আমরা সাবজেক্টিভিটিটাকে রাখবো না। এই সাবজেক্টিভিটি মধ্যে কি কি পড়ে, ওন ওপিনিয়ন, এনি কোয়েশ্চেন, মেক এনি ক্রিটিসিজম, অর্থাৎ নিজস্ব মতামত দেব না, প্রশ্ন করব না, ক্রিটিসিজম করব না। তাহলে কি করব, অবজেক্টিভিটিটাকে রাখবো। অবজেক্টিভিটি কি, এটা আমরা আগের পয়েন্টে আলোচনা করেছি। নাম্বার 5, নো কমেন্টস, কোনো কমেন্ট করব না। তাহলে কি করব, অনলি কনক্লুশন। প্রেসিজ রাইটিং সেট 1, it is of great importance for the young that they accustom themselves from their earliest years to depend on as little as possible to other for what they want. They should learn to put on their own clothes, to wash themselves, to take their food with their own hands, and not expect mother or servant do these things for them. They should learn to read and write and store their minds with knowledge so that they can earn their own bread when they go into the world. 87 words. আমরা এই প্যাসেজটিকে কয়েকবার পড়ে নিই। বার কয়েক পড়ে নেবার পর এবার আমরা মিনিং যাই। ইট ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স, এটার গুরুত্ব রয়েছে ফর দ্য ইয়াং, যুবকদের কাছে, দ্যাট দে একাস্টম, একাস্টম মানে অভ্যাস করা, একাস্টম মানে অভ্যাস করা। তাহলে এটা একটা কি ওয়ার্ড। আমরা বলেছিলাম প্যাসেজের নিয়মে কি ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করব এবং একে কি করব, আমাদের অ্যানোট করে রাখবো। তাহলে একাস্টম থেকে আমরা কি করতে পারি, হ্যাবিট, themselves for their earliest years, earliest year, এটা একটা কি ইয়ার, আর্লিয়েস্ট এর মানে কি
আগের থেকে অর্থাৎ শৈশব থেকে, তাহলে এইটা কি দিতে পারি, চাইল্ডহুড। টু ডিপেন্ড অন, নির্ভর করবে, অ্যাজ লিটিল অ্যাজ পসিবল, যতটা কম সম্ভব, টু আদার, অন্যের উপর, অ্যাজ লিটিল অ্যাজ পসিবল, যতটা কম সম্ভব, টু আদার, ফর হোয়াট দে ওয়ান্ট, তারা যেটা চায়। এই ফার্স্ট সেন্টেন্সটা পড়লাম, পড়ে কি বুঝলাম, যে একজন শিশুকে বা একজন যুবককে শৈশবকাল থেকে তার কাজের জন্য অন্যের উপর যতটা কম নির্ভর করতে হয় সেটা শিখতে হবে। দে শুড লার্ন, তারা শিখবে, টু পুট অন দেয়ার ওন ক্লথস, তারা নিজেদের জামা কাপড় পরা শিখবে, টু ওয়াশ দেমসেলভস, স্নানটা নিজে করা শিখবে, টু টেক দেয়ার ফুড, তারা তাদের নিজের খাবারটা খাবে, উইথ দেয়ার ওন হ্যান্ডস, নিজের হাতে, অ্যান্ড নট এক্সপেক্ট মাদার অর সার্ভেন্ট ডু দিস থিংস, এবং আশা করবে না মা বা তাদের যে সার্ভেন্ট রয়েছে তারা এই কাজটা করবে। দে শুড লার্ন, তারা শিখবে, টু রিড, পড়তে, অ্যান্ড রাইট, লিখতে, অ্যান্ড স্টোর দেয়ার মাইন্ডস উইথ নলেজ, এই সমস্ত জ্ঞান স্টোর করে রাখবে, সো দ্যাট, যাতে করে, সো দ্যাট, এটা দেখো, যাতে করে, দে ক্যান আর্ন দেয়ার ওন ব্রেড উইথ দে গো ইনটু দ্য ওয়ার্ল্ড, সো দ্যাট, পারপাসটা কি না, দে ক্যান আর্ন দেয়ার ওন ব্রেড, তারা যাদের নিজের রুজিটা উপার্জন করতে পারে, হোয়েন দে গো ইনটু দ্য ওয়ার্ল্ড মানে কি, যারা তখন অ্যাডাল্টহুডে যাবে, অ্যাডাল্টহুড। তাহলে আমরা নিয়ম অনুযায়ী বারবার পড়লাম এবং কি ওয়ার্ডস গুলোকে দেখে নিলাম, কি বলেছিলাম, উদাহরণগুলোকে, কম্পারিজনগুলোকে বাদ দিতে হবে। তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলো রয়েছে এখান থেকে, এই সেন্টেন্স, দে শুড লার্ন ইম্পর্টেন্ট, সে শিখবে, কিন্তু তারপর থেকে আছে, দেখো এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু তারপর থেকে যে আছে যে পুট অন দেয়ার ক্লথস, ওয়াশ, এগুলো সব উদাহরণ, ফুড, এগুলোকে আমরা কি করব, বাদ দেবো। তাহলে বাদ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই গোটা প্যাসেজটি কিসের উপর, আত্মনির্ভরতার কথা বলছে। যখন আমরা টাইটেলিং করব তখন তার মূল বক্তব্য মানে কোন বিষয়ের উপর ফোকাস করতে চাচ্ছে সেটা বুঝে নেব। যেমন এখানে যে বিষয়ের উপরে ফোকাস করতে চাইছে সেটি হলো সেলফ রিলায়েন্স, মানে আত্মনির্ভরের উপর। যদি এই প্যাসেজটিকে আরো ভালো করে পড়ি, আত্মনির্ভরের কোন জিনিসটাকে, কিভাবে আত্মনির্ভর হব, না যদি আমরা আত্মনির্ভর হই তাহলে ভবিষ্যৎ জীবনটা আমাদের কেমন হবে। তাহলে এই প্যাসেজের মধ্যে যে টোনটা রয়েছে সেটা হচ্ছে, যদি আমরা আত্মনির্ভর হই তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনটা কি হবে, সুখের হবে। তার মানে এখানে আমরা টাইটেলিংটা কি করব, দ্য ইম্পর্টেন্স অফ সেলফ রিলায়েন্স। তাহলে টাইটেল, দ্য ইম্পর্টেন্স অফ সেলফ রিলায়েন্স। তাহলে এটাকে আমরা কিরকম ভাবে মূল বক্তব্যটিকে তুলে ধরবো, একজন ব্যক্তি যদি ছোটবেলা থেকে তার নিজের উপর নির্ভরশীল হয় তাহলে তার ভবিষ্যৎ জীবনে কোনো কষ্ট হবে না বা ভবিষ্যৎ জীবনটা সে সহজেই চালিয়ে নিতে পারে। ফ্রম চাইল্ডহুড, শৈশব থেকে, a young person should learn, কি শিখবে, should learn to rely on himself, so that, যাতে করে, when he grows up and enters into the adulthood, তখন he makes both ends meet easily. ফ্রম চাইল্ডহুড, শৈশব থেকে, এই ইয়াং পার্সন শুড লার্ন, শিখবে, টু রিলাই অন, নির্ভর হতে, হিমসেলফ, নিজের উপর, সো দ্যাট, তাহলে, হোয়েন হি গ্রোজ আপ, যখন সে বড় হবে, অ্যান্ড এন্টার্স ইনটু দ্য অ্যাডাল্টহুড, তার অ্যাডাল্ট সময় পড়বে, হি মেক্স বোথ এন্ড মিট, সে সহজেই তার জীবিকা নির্বাহ করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।